গণভোটের ফাঁদে পড়তে চায় না জামাত ইসলামী। জামাত ইসলামী খুব সিরিয়াস, সতর্ক। জাতীয় নির্বাচনের দিন গণভোট চাপিয়ে দিবেন আর একটা ফাঁদ তৈরি করে গণভোট, সংস্কার, জুলাই সনদ সব খেয়ে দিবেন, আর জামাত চেয়ে চেয়ে দেখবে, আঙ্গুল চুষবে না। গণভোটের কোনো ফাঁদ জামাত মানবে না। জিয়াউর রহমান এই স্বপ্ন দেখেন না সন্তানরা দেশের নেতৃত্ব দিবে, একটা বারের জন্য জিয়াউর রহমান চিন্তা করেন নাই আমার ছেলে জেনারেল হবে, আমার ছেলে স্বাধীনতার ঘোষণা করবে, আমার ছেলে শেখ মুজিব হবে। এই চিন্তা আপনারা কেন করেন? জিয়াউর রহমান কেন এত হার্শ ছিলেন তার ছেলে, তার স্ত্রী, তাদের প্রতি? দ্যাটস দ্য সাউন্ড। এটা হৃদয়ের মধ্যে কম্পন ধরায়। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, আমাদের যতগুলো সশস্ত্র বাহিনী আছে তার মধ্যে সবাই এক দাগে, ধরেন আমরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের ভালোবাসা, আস্থার জায়গাটা ভিন্ন রকম। দেখেন, সেনাবাহিনীতে যারা কাজ করেন তারাও মানুষ, তাদের মধ্যে কেউ হয়তো ট্র্যাকচ্যুত হয়ে গেছেন, কেউ বিভিন্ন কারণে সেনাবাহিনীর যে শৌর্য বীর্য, ব্যক্তিগত স্বার্থে, পলিটিক্যাল স্বার্থে অথবা লোভে পড়ে বিপথে গেছেন, তাদের বিরুদ্ধে কিন্তু সেনাবাহিনী ছাড় দেয়নি। এখন দেখেন এমন একটা অরাজকতা দেশের চারিদিকে, কেমন একটা দুরবস্থা। কারা ভাই? অন্য কোন দলের লোক না, শুধু নিজেরা কি নিয়ে আমি ক্ষমতায় যাইতে চাই। একই এলাকায় যদি আপনারা 5 জন ক্ষমতায় যাইতে চান, কি করে 5 জনে নিয়ে যাবে? ওনারা যাদেরকে নমিনেশন দিছে একবার তাকান, ওই তালিকায় দেখবেন সবই কিন্তু ওনারা। এখানে ভাই পরিবারতন্ত্রও আছে, কিন্তু পরিবারের একজন ছিল মুরব্বী, উনি এখন পৃথিবীতে নাই, ওনার ছেলে অথবা ওনার ওয়াইফ অথবা ওনার অন্য কেউ ভাগনা টাগনা এরকমই পাচ্ছে। নতুন নেতা আসে নাই কিন্তু। এনসিপি, এবি পার্টি সহ 9টি দল যৌথভাবে জামাতের সাথে বসতে চাচ্ছে। ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই সংবাদটি আজকে জানিয়েছেন। অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাহেরকে আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই তারা তাদের দলীয় ফোরামে আলোচনা করে তাহেরকে ফিডব্যাক জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবসময় আতঙ্কিত থাকি আমরা। আতঙ্কিতর ভিতরে আলোর একটু সন্ধান পেয়েছি, আর আলোর সন্ধান নিয়ে কথা বলছি। অন্ধকারের পরে একটা আলোর অপেক্ষায় আমরা থাকি। সূর্য উদয় হলে অনেক অন্ধকার কেটে যা, আলোকিত হয় দেশ। দেশের ভিতরে একটা বিরাজমান পরিস্থিতি বিস্তার করছে। স্বৈরাচাররা ফেরত আসার জন্য নয়, শান্তিতে যেন আমরা থাকতে না পারি, সেই কারণে মহাপরিকল্পনা আটে দিল্লি থেকে। ভারত স্বৈরাচার আর স্বৈরাচারের দোসর যারা 14 দল সহ ঢাকায় বাংলাদেশের বিভিন্ন স্থানে আছে, তারা এই পরিকল্পনাগুলা মাঠে বাস্তবায়নের জন্য চেষ্টা করে থাকে। সকল স্বৈরাচারের সকল কিছুর মোকাবেলার জন্য আজকে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ফোন দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। আমি নিউজটা একটু আপনাদের সামনে তুলে ধরছি। জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আনুষ্ঠানিক আলোচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। একই দিনে জামাতে ইসলামীর সাথে আলোচনায় বসতে সময় চেয়েছে এনসিপি, এবি পার্টি সহ 9টি দল। বৃহস্পতিবার 6 নভেম্বর বিকালে চ্যানেল আইকে এ তথ্য জানিয়েছেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কয়েকদিন আগে রাজনৈতিক দলগুলোর প্রতি একটি সংলাপের আহ্বান করেছিলেন এবং উপদেষ্টা পরিষদ সেটাকে গ্রহণ করে রাজনৈতিক দলগুলোকে আলোচনার বসার আহ্বান জানিয়েছিলেন। ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আজ আমি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে বসার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছি। তিনি আগ্রহের সাথে কথা বলেছেন। মির্জা ফখরুল ইসলাম বলেছেন, সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সাথে পরামর্শ করে আপনাদেরকে জানাবেন। ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয় তাহলে আমরা সরাসরি বিএনপির সাথে বসার আশা রাখি। যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয় আলোচনার মাধ্যমে বাংলাদেশের বিরাজমান সমস্যাগুলোর সমাধানের, তাহলে আমরাও বসে আলোচনায় একটা সমাধানে আসতে পারবো বলে মনে করছি। এছাড়া এখন 9 দল মাঝে মাঝে বৈঠক করছে। তাদের একজন প্রতিনিধি আমাদের সাথে যোগাযোগ করেছেন, আমাদের সাথে তারা বসতে চায়, তারা এতে আগ্রহী। 9টি দল কারা, কোন 9টি দল সেটা নিয়ে আমি একটু আলোচনা করছি। 9টি দলের মধ্যে আছে গণ অধিকার পরিষদ, এনসিপি, এবি পার্টি সহ আর বাকি 6টি দল এক্স্যাক্টলি আমি বলতে পারছি না, কিন্তু এই মানের আরো 6টি দল মিলে 9 দলের তাদের একটা জোট হয়েছে। ওই 9 দলের জোটের প্রতিনিধিরা এখন জামাতের সাথে বৈঠক করে 9টি দলের জন্য কয়টি সিট জামাত দিবে বা জামাত কতটুকু অর্থনৈতিকভাবে তাদেরকে সহযোগিতা করবে। তাদের সিটগুলা দিলেই হবে না, সিটগুলাতে এক একটা কেন্দ্রে নির্বাচনী খরচ কয়েক কোটি টাকা করে। সরকার যতই চাপিয়ে দাগ 10 টাকার বেশি একজন ভোটারের পিছনে খরচ করতে পারবে না। তার 10 টাকা করলেও তো এই যদি
5 লাখ ভোটার থাকে তাহলে তো অনেক টাকা, যেটা এই ছোটখাটো দলগুলার তহবিল নাই বা সম্ভব নয় তারা অ্যারেঞ্জ করা। তাই জামাতের মতো বড় দল, আর জামাত যা প্রতিশ্রুতি দেয়, যা কয় তা করে। আর জামাত বাংলাদেশের গত 15 মাসে যেই কাজ করেছে নিজের টাকা দিয়ে, সেটা দেখার পরে তাদের আর অবিশ্বাসের জায়গা হবে না যে জামাত আমাদেরকে শুধু সাপোর্টই দিবে না, বরঞ্চ জামাত আমাদেরকে অর্থনৈতিকভাবেও সহযোগিতা করবে, সাপোর্ট করবে। নির্বাচনের দিন পর্যন্ত যে খরচ হবে সেই খরচে জামাত অংশীদার হবে। আর জামাতকে তারা উল্টা যে সাপোর্ট দিবে, তাদের কিন্তু সাপোর্টার সারা দেশব্যাপী তেমন নাই, তাদের ভোটার সারা দেশব্যাপী তেমন নাই। ঢাকা বেসিক কিছু কিছু দল আছে যারা নাকি ঢাকা বেসিক কিছু কমিটির লোকজন নিয়ে সবসময় মিছিল মিটিং করে থাকে, কিন্তু সারা দেশের জনগণের কাছে তাদের কিন্তু ভোট নাই। কিন্তু তারা কতটি সিট চা, কয়জন প্রার্থী হবেন, ওই 9টা দলের ভিতরে কে কে আছেন, এইগুলা নিয়ে আলোচনা আমরা কিছুদিন আগেও আলোচনায় এসেছিলাম যে এই 9টি দল একত্রিত হচ্ছে। এখন এই 9টি দলের ভিতরে কাউকে কাউকে বিএনপিও টানার চেষ্টা করছে, কিন্তু তারা আবার জামাতের সাথে বৈঠকে এখন বসতে চাচ্ছে। আমার বিশ্বাস জামাতের সাথে এই 9টি দল বসলে তাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবং 9টি দলকে জামাত ভালো কিছু সুযোগ দিবে এবং এদের মধ্যে তরুণদের দল বেশি, তাই তরুণদেরকে জামাত সবসময় আগ্রহ করে পাশে রাখে এবং পাশে রাখবে, এটা আমার ধারণা। এদিকে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা চেষ্টা করছি আলাপ আলোচনার মাধ্যমে বর্তমান পরিস্থিতি ঠিক করা যায় কিনা। পরিস্থিতি ঠিক হলে সকল দলই নির্বাচনের রাস্তায় ঝাঁপিয়ে পড়বে। যখন নির্বাচন এসে যাবে তখন সিট বন্টন শুরু করে আসন সমঝোতা শুরু হবে। নায়েবে আমির বলেন, আমি মনে করি দ্রুত আলোচনা শুরু হওয়া উচিত। আমরা প্রতিদিনই একটু একটু করে এগুচ্ছি, পরে সময়টা একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে। নির্বাচনের আগে সময়ও একটা জটিলতা তৈরি করতে পারে। কেটিভি 24 এর নিয়মিত সকল দর্শকদেরকে বলবো, আজকের জামাতের নায়েবে আমিরের যে বক্তব্য এবং বিএনপির মহাসচিবকে যে তিনি ফোন দিয়েছেন, আবার 9টি দল তাদের কাছে এসেছে, এই বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্টস করে লিখবেন। কেটিভি 24 কে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশা রাখছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ। গণভোটের ফাঁদে পড়তে চায় না জামাত ইসলামী। জামাত ইসলামী খুব সিরিয়াস, সতর্ক। জাতীয় নির্বাচনের দিন গণভোট চাপিয়ে দিবেন আর একটা ফাঁদ তৈরি করে গণভোট, সংস্কার, জুলাই সনদ সব খেয়ে দিবেন, আর জামাত চেয়ে চেয়ে দেখবে, আঙ্গুল চুইবে না। গণভোটের কোনো ফাঁদ জামাত মানবে না। সত্যিকার অর্থে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ইচ্ছা ছাড়া লোক দেখানো কোনো গণভোট জামাত মানবে না। তো দর্শক, একই সাথে জামাত ইসলামী একটা বিষয় স্পষ্ট করেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে জামাত অনড়, জামাত সিরিয়াস। এটা থেকে প্রমাণিত হয় যে জামাত ইসলামী ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তাদের বিজয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী। 2টা পত্রিকার 2টা শিরোনাম, গণভোটের পাতানো ফাঁদে পা দেওয়ার সুযোগ নেই, জামাত ইসলামী নেতা হামিদুর রহমান আজাদ। আরেকটা পত্রিকার শিরোনাম, ফেব্রুয়ারির নির্ধারিত সময়ে নির্বাচন চায় জামাত ইসলামী, হামিদুর রহমান আজাদ। ডক্টর হামিদুর রহমান আজাদ জামাত ইসলামের দূরদর্শী মেধাবী নেতাদের মধ্যে অন্যতম। জামাত ইসলামীর যারা নিশ্চিত এমপি হবেন, মোটামুটি 95% প্লাস যাদের ব্যাপারে নিশ্চয়তা দেয়া যায়, তাদের মধ্যে হামিদুর রহমান আজাদ অন্যতম। যারা জামাতের দূরদর্শী এবং পাওয়ার পলিটিক্স বুঝেন, শুধু জনসমর্থন থাকলেই হয় না, সেই জনসমর্থন কিভাবে ভোটের বাক্স পর্যন্ত আনতে হয়, এটা হামিদুর রহমান আজাদ ঠিক ভালোভাবে বোঝেন। এই জন্য জামাতের যারা এমপি হতে চান তারাই হামিদুর রহমান আজাদের কাছ থেকে ট্রেনিং নেন। কারণ অনেক প্রার্থী নতুন, বুঝেন না, অনেক সিস্টেম বুঝেন না, অনেক শর্টকামিংস আছে, যাতে জনপ্রিয়তা থাকলেও আপনি জিততে পারবেন না। এই জন্য হামিদুর রহমান আজাদের কাছ থেকে শিখুন। এটা আলাদা বিষয়। যেহেতু হামিদুর রহমান আজাদের বক্তব্য বিশ্লেষণ করছি, তার কিছু অ্যাডজেক্টিভ বর্ণনা করলাম, যেটা সবার জন্য শিখুন। নির্ধারিত সময়ে নির্বাচন চায় জামাত ইসলামী। নির্বাচন কমিশনের কাছে কথা বলে তারপরে বের হয়ে এই কথা বলেছে। আসলে খুব সিরিয়াসলি, সিনসিয়ারলি ফেব্রুয়ারি নির্ধারিত সময় জামাত ইসলামী নির্বাচন চায়। বিশেষ করে ডাকসু নির্বাচন হয়ে যাওয়ার পর ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে জামাত খুব কনফিডেন্ট হয়েছে। এর আগে কনফিডেন্সের অভাব ছিল। যেহেতু জামাতের গণজোয়ার, নির্বাচন হলে জামাত জিতবে এবং বিএনপি তো তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে পরাজয়ের রাস্তা আরো সহজ করেছে, অতএব জামাত ফেব্রুয়ারিতে নির্বাচন কেন চাইবে না? এবং এই যে সরকার বলছে পয়েন্ট অফ নো রিটার্ন, ফেব্রুয়ারিতে নির্বাচন, এবং সেই দাবির সাথে একমত পোষণ করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ। একটা দল সরকারে আসবে, তার ক্ষমতা যাবে, তার একটা আলামত যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা একমত হতে পারছে এবং সঠিকভাবে তারা চলতে পারছে, সব জায়গায় সৃজনশীল পদক্ষেপ নিতে পারছে। আপনারা জানেন
যে সরকার এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়। এখন ঐক্যমত তো হতে পারুক বা না করুক, আলোচনা তো করতে হবে। আলোচনার উদ্যোগ সবার আগে নিয়েছে জামাত ইসলাম। এই হামিদুর রহমান আজাদকে নিয়ে কমিটি গঠন করেছে যে এরা রাজনৈতিক দলগুলোর সাথে লিয়াজু করে আলাপ আলোচনার একটা ব্যবস্থা করুক। এই যে কনস্ট্রাকটিভ পলিটিক্স জামাত ইসলামী করতে পারছে, এটা হচ্ছে আলামত যে জামাত ক্ষমতায় যেতে পারবে বা ক্ষমতায় যাবে। আগামী ফেব্রুয়ারি নির্ধারিত সময় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক, এমনটাই চায় বাংলাদেশ জামাত ইসলামী। ইসিতে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, গণভোট নভেম্বর থেকে কিছুটা পিছিয়ে গেলেও তাতে অসুবিধা নেই। এর মানে গণভোট ডিসেম্বরে হতে পারে, অথবা জাতীয় নির্বাচনের তফসিলের সাথে গণভোটের তফসিল হতে পারে। তবে গণভোটটা জাতীয় নির্বাচনের দিন নয়, অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে। এটা হচ্ছে জামাতের সাম দাবি। নির্বাচন আগে হয়ে গেলেই যথেষ্ট। ফেব্রুয়ারিতে নির্ধারিত সময় আমরা নির্বাচন চাই। এমনকি এটাও হতে পারে যে ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির মাঝামাঝি অথবা জাতীয় নির্বাচনের এক সপ্তাহ আগে, কয়েকভাবে হতে পারে। যেভাবে হোক না কেন জাতীয় নির্বাচনের দিন হওয়া যাবে না। জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের পিছনে দুর্বিসন্ধি আছে, এটা জামাত মনে করে। পোস্টাল ব্যালট প্রসঙ্গে তিনি বলেন, ভোটার রেজিস্ট্রেশন আর পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার রেজিস্ট্রেশন আলাদা বিষয়। যারা ভোটার হিসেবে নিবন্ধিত তারাই ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন আমাদের এমনটাই জানিয়েছে। ভোট রাজনীতি ও আসন বন্টন প্রসঙ্গে ডক্টর হামিদুর রহমান আজাদ বলেন, জোট নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আসন বন্টন নিয়েও এনসিপি বা অন্য কোনো দলের সঙ্গে আলোচনা হয়নি। আসলে এনসিপি বা এই টাইপের কোনো দলের সাথে সেরকম জোট হওয়ার সম্ভাবনা জামাতের নেই। এনসিপি সহ আর অনেকগুলো দল একটা জোট করবে, হয়তো 9টা দল মিলে। তাদের সাথে জামাতের একটা সমঝোতা হতে পারে, অথবা বিএনপির সাথে শেষ দিকে। সেটা একদমই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বা ওই টাইমে সমঝোতাটা হবে, যাতে মানুষ আলাদা জোট বলতে না পারে। একদম ফাইনাল টাইমে সমঝোতা সেদিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। জামাতের সাথে আগেভাগে ইসলামী বা জোট টাইপের যে ওয়ান বক্স পলিসি, এটা বেশ আগেই হবে চরমোনাই এবং ইসলামপন্থীদের সাথে। গণভোটের মাধ্যমে জুলাই সনদ আরো শক্তিশালী হবে বলে উল্লেখ করে হামিদুর রহমান আজাদ বলেন, অনতিবিলম্বে জুলাই সনদের অধ্যাদেশ নয় এমন আদেশ জারির দাবি জানিয়েছে জামাত ইসলামী। এর মানে সংবিধান আদেশ জারির আদেশ জামাত ইসলামী জানিয়েছে। দর্শক, এখানে কালবেলা এমনকি আমার দেশ পত্রিকাও সেম রিপোর্ট করেছে। এটা খুব তাৎপর্যপূর্ণ। গণভোট নিয়ে পাতানো ফাঁদে পা দেওয়ার সুযোগ নেই। এর অর্থ কি? জাতীয় নির্বাচনের দিন গণভোট, এটা একটা পাতানো ফাঁদ। তো এই ফাঁদ তৈরির চেষ্টা করছে বেসিক্যালি বিএনপি, এবং বিএনপি ডক্টর ইউনূস সরকারকে কনভিন্স করার চেষ্টা করছে। এবং ডক্টর ইউনূস সরকারের অধীনে কাজ করা কয়েকজন নির্বাচন কমিশনার তারা অলরেডি মোটামুটি রাজি যে জাতীয় নির্বাচনের দিন গণভোট, এবং এক ইসি তো বলেই ফেলেছে জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হওয়া উচিত। অতএব জাতীয় নির্বাচনের দিন গণভোট, এটা হচ্ছে যারা গণভোট চায় না, এখন মাইন্ড চিপে পরে গণভোটে রাজি হয়েছে। কারণ কিভাবে গণভোটকে খেয়ে দেয়া যায়, এই চিন্তা থেকে জাতীয় নির্বাচনের দিন গণভোট। আর এই জন্যই জামাত এটাকে ফাঁদ বলছে, যে এটার আলাদা কোনো কার্যকারিতা থাকবে না। গণভোট যে কারণে, সেই কারণটা আর অর্জিত হলো না। গণভোট একটা হয়ে যাবে হয়তো, কিন্তু মূল লক্ষ্যটা অর্জিত হলো না। এবং গণভোটের ফলাফল বাতিল বা এটা ভিন্ন খাতে প্রবাহিত করার একটা সুযোগ থাকবে যদি জাতীয় নির্বাচনের দিন গণভোট হয়। এই জন্য জাতীয় নির্বাচনের দিন গণভোটের বিরুদ্ধে আমাদের সোচ্চার অবস্থান নিতে হবে, কারণ গণভোটের হক বা হাকিকাত তাতে থাকবে না। তো জামাত এ বিষয়ে সিরিয়াস, জামাত বুঝতে পারছে। আর ইউনূস সরকার যদি সহজ সমাধান করতে চায়, এটা খুব সহজ। বিএনপি যেহেতু গণভোটে রাজি, তাহলে 2 দিন আগে হলে বিএনপি ওইরকম সিরিয়াস কিছু বলার বা করার নেই। যেহেতু রাজি না থাকলে গণভোটটা যে সময় দিতেন, এটা নিয়ে সমস্যা। যেহেতু রাজি, অতএব একটু আগে দিলে কোনো ঝামেলা থাকে না। যারা আমার এই স্বপ্ন দেখেন না সন্তানরা দেশের নেতৃত্ব দিবে, একটা বারের জন্য যারা আমার চিন্তা করেন না আমার ছেলে জেনারেল হবে, আমার ছেলে স্বাধীনতার ঘোষণা করবে, আমার ছেলে শেখ মুজিব হবে, এই চিন্তা আপনারা কেন করেন? জিয়াউর রহমান কেন এত হার্শ ছিলেন তার ছেলে, তার স্ত্রী, তাদের প্রতি? একটু হিসাব নিলাম তো। জিয়াউর রহমানের অ্যাবিলিটি ছিল ঘুষ খাওয়া, জিয়াউর রহমান ঘুষ খাননি। জিয়াউর রহমান সাহেবের প্রচুর ছিল দুর্নীতি করা।
উনি দুর্নীতিতে অংশগ্রহণ করেননি। জিয়াউর রহমানের সুযোগ ছিল তার সন্তানকে হার্ভার্ডে পড়ানো, দিল্লিতে পড়ানো, অক্সফোর্ডে পড়ানো। জিয়াউর রহমান সাহেব কোনোটাই নেন। কি করেছেন জিয়াউর রহমান সাহেব? সব থেকেছেন, বলেছেন আমার ছেলে যোগ্যতা ভিত্তিক বিচারে যে স্কুলে চান্স পাবে, যে কলেজে চান্স পাবে, ওখানে লেখাপড়া, ওখানে সে শিখবে এবং পাশে বসে দেখবে তার বাবা নীতির সাথে কম্প্রোমাইজ করেছে কিনা। ওই সন্তান পাশে বসে দেখবে জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গি কি, হোয়াট ইজ দ্য স্টাইল অফ হিজ লাইফ। জনগণকে এবং একটা দেশকে স্বনির্ভর করার জন্য এই ভদ্রলোক কি কি করে সে চেয়েছে তার সন্তানরা যেন এটা দেখে। জিয়াউর রহমান এই স্বপ্ন দেখেন না সন্তানরা দেশের নেতৃত্ব দিবে, একটা বারের জন্য জিয়াউর রহমান চিন্তা করেন। এখন আপনারা আমাকে অনেকে বলতে পারেন যে সাহেব আপনি তো জিয়াউর রহমানকে ব্যক্তি হিসাবে তার শাসন দেখেন না। অফকোর্স দেখি না, আমি তখন পিচ্ছি ছিলাম, কিন্তু ওনাকে কাছের থেকে যারা দেখেছে, তাদের সবচেয়ে ক্লোজ একজন জিয়াউর রহমান সাহেবের আমলে এক ভদ্রলোক ছিলেন হাকিম সাহেব। পুলিশের এক সময় ডিআইজি ছিলেন, পরবর্তী সময় উনি এনএসআই ডিরেক্টর ডিজি ছিলেন। আমি যখন হাকিম সাহেবের সাথে ক্লোজলি কথা বলেছি, আজকে কয়েকটা লোকের কথা আমার মনে পড়ে। আমরা কয়েকটা লোক হাকিম সাহেবের গল্প শুনতে পছন্দ করতাম, অত্যন্ত পছন্দ করতাম। একজন ছিলেন প্রাণের ফাউন্ডার মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী, আরেকজন ছিলেন সংবাদের এডিটর আহমেদুল কবির, আরেকজন ছিলেন ব্যারিস্টার মইনুল হোসেন, আরেকজন ছিলেন হাসান হাফিজুর রহমান। এখন বলবেন ভাই আপনি তো পিচ্ছি। অফকোর্স আমি পিচ্ছি। এবং আমার অত্যন্ত গুরুজন এক ভদ্রলোক ছিলেন বেরুজ ইস্পাহানি। আমার একটা কথা মনে পড়ে, হাকিম সাহেবের কথা শুনে আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনতাম। একদিকে শেখ মুজিবের ব্যক্তি জীবনী, আর একদিকে জিয়াউর রহমানের ব্যক্তি জীবনী। আমরা বিমূঢ় হয়ে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে দেখতাম যে একজন সরকার প্রধান, সেও কি এভাবে জীবনযাপন করতে পারে, এভাবে করতে পারে। টাকাকে মূল্যায়ন করতেন না, ক্ষমতাকে মূল্যায়ন করতেন না। কন্টিনিউয়াসলি একটা লোক শুধু স্বপ্ন দেখেছে যে বাংলাদেশটাকে তাইওয়ান বানাবে, বাংলাদেশটাকে ইউরোপিয়ান একটা দেশের মতো গড়ে তুলবে। কন্টিনিউয়াসলি ভালো করেছে, খারাপ করেছে, যা করেছে, কিন্তু ছিল দেশ। হাকিম সাহেবের একটা কথা মনে আছে, জিয়াউর রহমান ঘুমাতেন বাংলাদেশকে নিয়ে, জিয়াউর রহমান স্বপ্ন দেখতেন বাংলাদেশকে নিয়ে, জিয়াউর রহমান বাংলাদেশ নিয়ে। জিয়াউর রহমান যদি টোটালিস্ট বানাতেন বাংলাদেশকে আর দেশের জনগণকে বানাতেন উনি তার সন্তান। এখন জিয়াউর রহমান ওই যে, এখন ফিরে আসে, জেমস উইলফোর্ড ডানা কি বলেছে, একটা নির্দিষ্ট ভূখণ্ডকে কোন ব্যক্তির নেতৃত্বে স্বাধীনতা পাওয়া যেতে পারে, কিন্তু ওই ব্যক্তির উপরে নেতৃত্ব, ওই ব্যক্তির পরবর্তী জেনারেশনের উপরে যদি জন্য ওই নির্দিষ্ট ভূখণ্ডের লোকজন তাকিয়ে থাকে, ওই দেশ ফেল করবে। একটা কষ্ট নিয়ে একটা কথা বলি, জিয়াউর রহমান উনি পরবর্তী নেতৃত্বের জন্য উনি কি করবে, এটাকে, এই প্রশ্নটা আমি, হাকিম সাহেব, জেনারেল সাদেক, আমরা ভদ্রলোক মারা জীবিত আছেন কিনা জানি না, আমি ফোনে পাই না ভদ্রলোককে, রিয়ার অ্যাডমিরাল মোশাররফ হোসেন খান বলছে রাজনৈতিক নেতৃত্ব উনি কিভাবে চিন্তা করতেন। বলছে উনি সবসময় চাইতেন নেতৃত্ব বেরিয়ে আসুক ছাত্রদের মধ্য থেকে, যার জন্য উনি ছাত্রদলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। উনি বলেছেন ছাত্র দলের ভিতর থেকে আমার নেতৃত্ব বের করে আনতে হবে, যার জন্য উনি ছাত্র দলকে সবচেয়ে মডার্নাইজ করার ক্ষেত্রে উনি চেষ্টা করেছেন। উনি রাজনৈতিক স্কুলের কথা বলেছেন, উনি ন্যায়পাল পদের প্রতিষ্ঠার কথা বলেছেন। পরিবারতন্ত্রকে দেয় না। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার ছেলে, আপনার ভাই বোন, আপনার আত্মীয় স্বজন, জিয়াউর রহমান বলেছে হাসি দিয়ে, ওই যুগে বসে
সে বলেছে আমার ছেলে জেনারেল হবে, আমার ছেলে স্বাধীনতার ঘোষণা করবে, আমার ছেলে শেখ মুজিব হবে। এই চিন্তা আপনারা কেন করেন? এ ধরনের ইত্যাদি বন্ধ করেন। উনি বলেছেন দেশের সঠিক ভালো ছাত্র দরকার। অনেকে বলেছে স্যার তাইলে আমাদের দেশের ছাত্ররা লেখাপড়ার মান, সেই জন্য বলছে শিক্ষা কমিশন করো, সে লোকজনরা যেন আমার দেশে লেখাপড়া করতে আসে, ডেভেলপ করো। দ্যাটস দ্য সাউন্ড, এটা হৃদয়ের মধ্যে কম্পন ধরায়। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, আমাদের যতগুলো সশস্ত্র বাহিনী আছে তার মধ্যে সবাই এক দাগে, ধরেন আমরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের ভালোবাসা, আস্থার জায়গাটা ভিন্ন রকম। দেখেন সেনাবাহিনীতে যারা কাজ করেন তারাও মানুষ, তাদের মধ্যে কেউ হয়তো ট্র্যাকচ্যুত হয়ে গেছেন, কেউ বিভিন্ন কারণে সেনাবাহিনীর যে শৌর্য বীর্য ব্যক্তিগত স্বার্থে, পলিটিক্যাল স্বার্থে অথবা লোভে পড়ে বিপথে গেছেন, তাদের বিরুদ্ধে কিন্তু সেনাবাহিনী ছাড় দেয়নি। এবং এটা একটা গ্রেট এক্সাম্পল পরবর্তী প্রজন্মের জন্য এটা তৈরি করে গেছে সেনাবাহিনী। তবে সেনাবাহিনী এবং সেনা প্রধানকে নিয়ে এখানে একটা যে খেলা চলছিল দীর্ঘদিন যাবত, যে সেনা প্রধানকে সরিয়ে দেওয়া, সেনাবাহিনীর মধ্যে একটা বিভাজন তৈরি করা, নেতৃত্বে নতুন কাউকে আনা, এই বিষয়গুলোতে পিনাকিদা এবং সাংবাদিক ইলিয়াস দীর্ঘদিন যাবত তারা কিন্তু কাজ করছিলেন, এবং কনক সারোয়ার ভাই সহ। তো তারা তিনজন যে ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করেছিলেন গেল প্রায় 14 মাস যাবত, দিন শেষে আজকে সেনাবাহিনী থেকে একটা বক্তব্য আসছে। পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার সহ আরো যারা এই টাইপের আছেন, যারা ভাবতেছেন যে এই মুহূর্তে সেনাবাহিনীকে ডাউন করা যাবে অথবা সেনাবাহিনীর মধ্যে পরিবর্তন করা হবে, ভেতরে কোনো একটা ঝামেলা তৈরি করা যাবে, যে যার মতো যারা ন্যারেটিভ তৈরি করতেছেন তাদের জন্য সেনাবাহিনী থেকে স্পেশাল বার্তা কি? লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান তিনি বলছেন যে কোনো সময়ের তুলনায় এখন সেনাবাহিনী আরো ঐক্যবদ্ধ। আপনি বুঝছেন, যে কোনো সময়ের তুলনায়, মানে পাস্ট যেদিন থেকে বাংলাদেশ সেনাবাহিনী গঠিত হয়েছে আনটিল আজকে পর্যন্ত, এই সময়গুলোর মধ্যে যদি সেনাবাহিনীর একত্রিত যে পাওয়ার বা টিম ওয়ার্ক সেটা সর্বোচ্চ লেভেলে আছে এখন। শুধু তাই নয়, সেনা প্রধান এবং সিনিয়র নেতৃত্বের প্রতি সেনা সদস্যরা শতভাগ অনুগত। শব্দটা দেখেন, সেনা প্রধান এবং সিনিয়র নেতৃত্বের প্রতি, কারণ সেনাবাহিনী হচ্ছে একটা চেইন অফ কমান্ড, এখানে এটা ফলো আপ করতে হয়। তো তিনি বলছেন যে যিনি এই কথা বলেছেন তিনি কে, ওনার পরিচয়টা দেই। সেনা সদর দপ্তর আর্মি ট্রেনিং এন্ড ডক্ট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান গতকালকে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস আলফাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জাতির উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীকে ঘিরে প্রচারিত বিভিন্ন গুজব আপনারা নিশ্চয়ই জানেন। গত 15 মাসে সেনাবাহিনী অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দায়িত্ব পালন করছে। এ সময় কিছু স্বার্থান্বেষী চক্র সেনাবাহিনীর নেতৃত্বকে, মানে জেনারেল ওয়াকারকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে মিথ্যা এবং সাজানো অপপ্রচার চালাচ্ছে। আমি আপনাদের নিশ্চিত করতে চাই জাতিকে, যেহেতু সামনে নির্বাচন, সেনাবাহিনীর প্রতিটি সদস্য জুনিয়র সিনিয়র ফ্যাক্ট না, সেনাবাহিনীর প্রধান এবং সিনিয়র লিডারশিপের প্রতি শতভাগ অনুগত। এমনকি যে কোনো সময়ের তুলনায় এখন সেনাবাহিনী আরো ঐক্যবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ এবং ভ্রাতৃত্ববোধে দৃঢ়। সেনাবাহিনী দেশের জনগণের বাহিনী, তাই জনগণের স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দায়িত্ব সেনাবাহিনী পালন করে যাবে। তিনি বলছেন যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা গত 15 মাস দায়িত্ব পালন করেছি তা একেবারেই সহজ ছিল না। আমরাও চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং সেনাবাহিনী বেড়াকে ফিরে যায়। দেশের জনগণের মতন সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন। আর সেই রূপরেখার মধ্যে সময়সীমা দেওয়া আছে। আমরা আশা করি নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরো স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। আমরা সেদিকে তাকিয়ে আছি এবং কি কোন ধরনের কোন বক্তব্যে জাতি যেন বিভ্রান্ত না হয় সেই আহ্বান তিনি জানিয়েছেন। এটা খুবই দরকার ছিল, কারণ সেনাবাহিনীর মধ্যে যদি বিভাজন হয়, ভাই বিশ্বাস করেন এই দেশটার অস্তিত্ব থাকবে না। এটা এখনো যারা বোঝেন, আপনি সুদানের দিকে দেখেন, 2টা গ্রুপের এই ক্যাচকেচিতে সুদান শেষ। 2টা গ্রুপের ক্যাচকেচিতে বছরের পর বছর লড়াই চলছে, গৃহযুদ্ধে শেষ। আমরা চাই না প্রিয় মাতৃভূমিতে এমন কিছু হোক। সেনাবাহিনীর মধ্যে যারা এরকম অভিযুক্ত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেনাবাহিনী এখানে সহযোগিতা করছে। সবাই তো আর ওরকম না, তাই না? সেনাবাহিনী আমাদের ভিন্ন একটা ভালোবাসার জায়গা। ভালো থাকুন। ফাইনাল পরীক্ষা বাচ্চাদের, সমস্ত স্কুলে তো এখন পরীক্ষা সামনে, নভেম্বর মাসে শুরু হবে ফাইনাল পরীক্ষা।
ডিসেম্বরও টাচ করবে। কিন্তু এই নভেম্বর মাসে আবার রাজনীতি তো ফুল অ্যান্ড ফাইনাল খেলা শুরু হয়ে গেছে। এটা কিন্তু ফাইনাল খেলা চলতেছে এখন। আর এই ফাইনাল খেলাটা আরেকটু পরে হইলে ভালো হইতো, কিন্তু আগে চলে আসছে কেন জানেন? জামাতে ইসলামের কারণে। জামাতে ইসলাম আজ থেকে আরো 6-7 মাস আগে উনাদের কে কে নির্বাচন করবে তাদেরকে ইশারায় উনারা পুরা বাংলাদেশে নামায় দিছে এবং তারা তাদের কর্ম চালিয়ে যাচ্ছিল। এই ব্যাপারটা জানাজানি হয়ে যায় এবং এটা নিয়ে অনেক টকশো চলে, আমরা অনেকবার আলাপ করছি। এখন দেখেন জামাত যেখানে 6-7 মাস আগে ঘোষণা দিয়ে দিল তাদের পক্ষ হয়ে কারা নির্বাচন করবে, সেটা নিয়ে কিন্তু কোন রকম গন্ডগোল হয়েছে কোথাও দেখছেন? বা কেউ কি বলছে যে ভাই আমারে দিলেন না কেন, উনারে কেন দিলেন? এইসব ব্যাপার নিয়ে কোন রকম কোন অঘটন কোথাও ঘটছে না, ঘটে নাই। অথচ ওনারা 300 আসনই প্রার্থী দিয়ে রাখছে। কিন্তু এই প্রার্থী দেওয়াটা কিন্তু কোনো অফিসিয়াল প্রার্থী ঘোষণা না, কিন্তু কোনো অফিসিয়াল ভাবে ওনারা দেয় নাই। ওনারা কি এরকম কোনো কথা বলছে কখনো মিডিয়ার সামনে যে এই যে আমাদের প্রার্থীর নাম কোথায় কাকে আমরা দিছি? এরকম কোন দৃশ্য দেখছেন আপনারা? দেখেন নাই। কিন্তু ওনারা যে দিয়ে দিল আর আমরা দিতে পারলাম না, মানে আমি একটা বড় দল, আমি দিতে পারলাম না, আমি কি পিছিয়ে গেলাম? ওই চিন্তা ভাবনা থেকে দেখেন নির্বাচনের 3 মাসেরও বেশি টাইম বাকি আছে। 3 মাস আগে মানে 90 দিনেরও বেশি সময় আপনার হাতে আছে। আপনি এখনই ঘোষণা করে দিলেন আপনার কতজন প্রার্থী কোথায় কোথায় নির্বাচন করবে। খুবই ভালো কথা যদি সবাই মাইনা নিত। এখন দেখেন ওনার দলের লোকেরাই মাইনা নিচ্ছে না ওনার প্রার্থীকে। দেখেন এক এক এলাকায় 3 থেকে 5 জন 10 জনও আছে ভাই প্রার্থী, এবং কাকে দিবেন এটা তো কেন্দ্রের ব্যাপার। কেন্দ্র নিশ্চয়ই বিচার আচার করে দিছে, এলাকার খোঁজ খবর নিয়ে দিছে, কিন্তু কি ধরনের খোঁজ খবর নিলেন? সবই তো দেখি উল্টা পাল্টা হয়ে গেল। এই যে একজন মানুষ মারা গেল গুলি খেয়ে আপনার দলের লোকের, একই দলের লোকের তো আপনারা, যদিও বলতেছেন ওই ছেলেকে আপনারা এখন চিনেন না, কিন্তু না চিনলে ভাই যাকে নমিনেশন দিলেন তার সাথে কেন সে, যাকে নমিনেশন দেওয়া হইলো চিটাগাঙ্গের কথা বলতেছি, ওনার সঙ্গে কেন উনি নির্বাচনে প্রচারণায় নামছে? ওনার ডাইনার তো উনি। হ্যাঁ ওই ছেলে মানে বাবলা, ওই বাবলার কথা বলতেছি। এই বাবলা জেল থেকে বাইরেছে ভাই এই 5ই আগস্টের আগে। বাইরে হওয়ার পর তার বিয়া শাদিও করাইছে ওই প্রার্থী যাকে নমিনেশন দিছে। ওই প্রার্থী বিয়া শাদী করায় তার পাশে রাখছে। এখন দেখেন উনি নমিনেশন পাওয়ার সঙ্গে সঙ্গে উনার উপরে গুলি হইলো, উনি পেটে গুলি খাইছে, বাইচা গেছে, কিন্তু বাবলা মইরা গেছে। আর এই বাবলাকে ওই যে 5ই আগস্টের পরে জেল থেকে বাইরেছে। এরকম ভাই হাজার হাজার বাবলা এই জেল থেকে বাইরেছে ভাই। বাংলাদেশের যত গডফাদার ছিল ভাই সব গডফাদার জেল থেকে বাইরে হয়ে গেছে 5ই আগস্টের পরে। কারণ আমরা এই দলের পক্ষে, ওই দলের উকিলরাই উনাকে বাইর করে নিয়ে চলে গেছে, বাইরে ছাইরা দিছে। বাইরে ছাইরা দেওয়ার পর ভালো হয়ে গেছে। জেলখানা তো মানুষকে ভালো করে, সে ভালো করতে পারছে না, মোটেও না। জেলখানা মানুষকে ভালো করে না ভাই, আরো খারাপ করে দেয়। কারণ কি জানেন? সিস্টেমের কারণে। এই জেলখানা বৈশাই তো ভাই বাইরে সবকিছু চালায়, নাহলে ডন হয় কেমনে? জেলখানা বৈশাই তো কর্মকাণ্ড চালায়, নাহলে তো ডন হইতে পারে না। এই সিস্টেম এই দেশে আছে। যাই হোক ওইসব সিস্টেমের কথা বাদ দেই। এখন দেখেন এমন একটা অরাজকতা দেশের চারিদিকে, কেমন একটা দুরবস্থা। কারা ভাই? অন্য কোন দলের লোক না, শুধু নিজেরা নিজেরা কি নিয়ে আমি ক্ষমতায় যাইতে চাই। একই এলাকায় যদি আপনারা 5 জন ক্ষমতায় যাইতে চান, কি করে 5 জনে নিয়ে যাবে? ওনারা যাদেরকে নমিনেশন দিছে একবার তাকান ওই তালিকায় দেখবেন সবই কিন্তু ওনারা। এখানে ভাই পরিবারতন্ত্রও আছে, কিন্তু পরিবারের একজন ছিল মুরব্বী, উনি এখন পৃথিবীতে নাই, ওনার ছেলে অথবা ওনার ওয়াইফ অথবা ওনার অন্য কেউ ভাগনা টাগনা এরকমই পাচ্ছে। নতুন নেতা আসে নাই, কিন্তু ওই বংশ থেকেই নেতা আসতেছে। যার কারণে হয়েছে কি জানেন? এই মাঠ পর্যায়ে এই ক্ষোভ, এই ক্ষোভের থেকেই ভাই ওই যে গোলাগুলি মারামারি পুরা দেশে ছায়া গেছে ভাই। আপনারা খবরগুলা শুনেন, প্রত্যেকটা চ্যানেলে যেসব নিউজ বলতেছে এই নিউজ গুলা কি বার্তা দেয়? মনে হইতেছে একটা মগের মুল্লুক ভাই। হ্যাঁ মগের মুল্লুক। আমরা কিন্তু দেখেন কত সহজে ভুইলা গেলাম। হ্যাঁ হ্যাঁ কত সহজে ভুইলা গেলাম। এই জন্যই বলে খানদানি লোককে যদি আপনি 1 গ্লাস পানি খাওয়ান, কোন একদিন সে ওই পানির ঋণ শোধ করবে, আপনাকে কৃতজ্ঞতা জানাবে। আর 2 নম্বরই লোককে যদি আপনি রক্ত দিয়ে দেন, সেই রক্তের কথা ভুলা যাবে। হ্যাঁ ভাই সেই রক্তের কথা ভুলা যাবে। যেভাবে আমরা ভুলা গেলাম এই জুলাই করলেনি ভুলা যাইতেছি তো আমরা। আমাদের সামনে আলোচনা অন্য কিছু, নির্বাচনের আলোচনা। এবং নির্বাচন আসার আগেই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখন মানুষের মধ্যে তো সন্দেহ ঢুকে গেছে যে এই নির্বাচন হইতে পারে না। এই নির্বাচন কি করে হবে ভাই? একটা এলাকা একটা জেলায় তো সামলাইতে পারতেছে না। এই যে দেশে এখন যা কিছু হচ্ছে এগুলা কি সামলাইতে পারতেছে? সামলাইতে পারতেছে না। এর মধ্যে আবার দেখেন কিছু আর্মি ভাইদেরকে আবার ব্যারেকে ফেরত নিয়ে গেছে। কি কারণে নিয়ে গেছে এটা একটু চিন্তা করে বাইর করতে হবে। কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়াতে
এইসব রংবাজরা ভাই, এই যে রংবাজরা, এরা আরো সাহস পেয়ে গেছে। এরা মনে করতেছে কিচ্ছু করবে না, আমগো কিচ্ছু ছিটতে পারবে না। হ্যাঁ ভাই, দেখেন নাই থানার ওসিকে টেলিফোন কইরা কিভাবে ধমক দেয়, দেখে নেবো তোমার বাল বাচ্চা কোন দিক দিয়া যায়, কোন স্কুলে পড়ে, সব খবর রাখি, তোমার সঙ্গে 2 মাসের মধ্যে দেখা করুম, তোমার ঘরে ঢুকা দেখা করুম, এরকম হুমকি দিতেছে না। এই হুমকি গুলা কি ভাই আরব থেকে আইসা বা ভিন দেশ থেকে আইসা কোন লোক দিতেছে না, এই দেশের মানুষই দিতেছে। এই দেশে যারা রাজনীতি করে তাদের আসল চেহারা, আসল